তোমার এই যে সৃজনশীলগুলার মধ্যে অনেক কিছু দেখবা আমরা মোটামুটি প্রিভিয়াসলি অলরেডি করে ফেলছি। একটু একটু দেখাই আমরা। এই 19 নাম্বার সৃজনশীলটাকে একটু পড়ো। 19 নাম্বারটা, 19 নাম্বারটা কি বলছে দেখো। এই যে 19 নাম্বারটা, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এ কোণটা এক সমকোণ। একটা ত্রিভুজ জি। আছে, এবিসি ত্রিভুজ, এই এ কোণটা হচ্ছে এক সমকোণ। আর কি বলছে, বিসি এর মধ্যবিন্দু ডি। তার মানে আমার এখানে যে বি এবং সি এর মধ্যবিন্দুটা হচ্ছে ডি, তাহলে বিসি এর জি। মধ্যবিন্দু ডি। তারপরে বলছে যে দেখাও যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। তাহলে 2AD। এবি হলো এটা, আর এসি হচ্ছে এটা, আর গ্রেটার দেন 2AD মানে আমাকে এটাকে যোগ করতে হবে। তো এই প্রমাণটা কিন্তু আমি তোমাকে অলরেডি করে দেখাইছি, দেখো কয় নাম্বারে এটা হচ্ছে। এটা তো হয়েছে। হ্যাঁ, এটা এইটা এই 12 যে এই যে নম্বরে আছে। 12 নাম্বারটা, হ্যাঁ 12 নাম্বারটা, এই 12 নাম্বারটা কিন্তু আমরা অলরেডি এটা করে ফেলছি। জি। তারপরে পরেরটা কি বলছে দেখো, বিডি ইকুয়াল টু হাফ অফ এসি, এটাও আমরা করে ফেলছি। সরি, এডি ইকুয়াল টু হাফ অফ বিসি, এই যে 16 নাম্বারটা। এটা তো 16 নাম্বারটা। হ্যাঁ, তার মানে 12 নাম্বার আর 16 নাম্বার। আর তোমার কতে বলছে হলো প্রদত্ত তথ্য অনুযায়ী চিত্র আঁকো, সে চিত্রটা আমি যে এখানে একেই দেখালাম, এই যে চিত্রটা। তো এখানে জি। আমাদের আহ এই 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 হচ্ছে আমাদের 19 নাম্বারটা। তাহলে এখানে আমাদের আর কিছু নাই, আমরা 20 নাম্বারে চলে যাই। 20 নাম্বারটা কি বলছে দেখো। 20 নাম্বারটাও দেখি, যদি মনে হয় যে আমরা কোনোটা করিনি সেটা আমরা খাতা যে করে নিব, সমস্যা নেই। ত্রিভুজ এবিসি এর ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। আর প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকাল টু হাফ অফ বিসি। দ্যাট মিনস এটা আমাদের ওই যে উপপাদ্য 15, সেই উপপাদ্য 15টা আমি এটা খাতায় এখন করে দেখাবো, অর্থাৎ আমাকে এই পুরোটাই করতে হবে, কারণ এর একটাও আমরা করিনি। এই যে 90 ডিগ্রি প্লাস হাফ অফে, এটাও আমরা করিনি। 20-এর তথ্যটা হচ্ছে এবিসি এর ডি এবং ই যথাক্রমে, আচ্ছা এবিসি ত্রিভুজটা এঁকে নেই আমরা আগে। এই হচ্ছে ত্রিভুজ এবিসি। তোমাকে যেটা বলছিলাম যে কখনোই কিন্তু পারফেক্ট চিত্র আঁকবা না, অর্থাৎ সমবাহু ত্রিভুজ ত্রিভুজ আঁকবা না, সব সময় আঁকবা হলো বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে বিষমবাহু ত্রিভুজ ত্রিভুজ। এবিসি এর ডি ও ই যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই মধ্যবিন্দু। আর হচ্ছে বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়। তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক, তার মানে বি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব আমি, এই বি কোণের সমদ্বিখণ্ডক। আর সি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব, এটা হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই দুই জি। সমদ্বিখণ্ডক যে পরস্পর মিলিত হয়েছে ও বিন্দুতে, ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এটাই কিন্তু আমার চিত্র। ক নাম্বারে আর কিছু দরকার নাই, এটাই আমাকে চিত্র আঁকতে বলছে। যে ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই, আর বি কোণ, যেটা বি কোণের দ্বিখণ্ডকটা এবং সি কোণের দ্বিখণ্ডকটা পরস্পর যে অবিনিত মিলিত হয়েছে, এটা আমাদের চিত্র। তো এই এই কথাটাই মানে ওই যে যে কথাটা লেখা আছে ওইটাই আবার একটু নিচের দিকে লিখে দিবা। তো আমি এখানে জি স্যার, লিখবো না, আমি লিখতে শুধু পারবো ওটা। চিত্রটা এঁকে রাখলাম। খ নাম্বারটা দেখাই। বলছে প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হচ্ছে হাফ অফ বিসি। তো এখানে দেখো, এখানে কিন্তু কোণের কোনো কথা বলা নাই, অর্থাৎ আমরা এই যে আগের চিত্রে যে কোণের দ্বিখণ্ডক দুইটা আঁকছি, এইটা আমার এই ক্ষয়ের প্রমাণে কোনো কাজেই লাগবে না। তো আমরা জি। নতুন করে আবার একটু চিত্র এঁকে নিব, আমরা নতুন করে চিত্র এঁকে যতটুকুন কাজে লাগবে অতটুকুন রাখি, কারণ একটা চিত্রের মধ্যে যত বেশি ভেজাল থাকবে চিত্র দিয়ে বুঝতে তত বেশি অসুবিধা হবে। এই জন্য আমরা ভেজাল মুক্ত আরেকটা চিত্র এঁকে নিই। এবিসি ত্রিভুজ, আমার লাগবে হলো শুধু এই মধ্যবিন্দু দুইটা, এদিকে ডি আর এদিকে হচ্ছে ই, যেহেতু ডি প্রমাণ করতে বলছে, এই ডি। তো প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি আর ডিই ইকুয়াল টু হচ্ছে হাফ অফ বিসি। তো খেয়াল করো ফাহিম, জি। তোমাকে যেটা বলছে ডিইটা প্রমাণ করতে বলছে বিসির অর্ধেক। হ্যাঁ, অর্ধেক। তো যদি অর্ধেক হয় তো আমি তোমাকে একটা ফাঁকিবাজি প্রমাণ বা একটা জিনিস বোঝানোর জন্য আমি কিন্তু তোমাকে প্রিভিয়াসলি একটা প্রমাণের কথা বলছিলাম, যে যদি কখনো ওই যে গ্রেটার দেন 2AD, ওই প্রমাণটা করার ক্ষেত্রে তোমাকে বলছিলাম আমি যে যেহেতু 2AD টা নাই, তাহলে তোমার কাজ হলো আগে 2AD বানানো, তাই না? জি।
তো এখানেও ঠিক একই রকম অর্ধেকটাকে ভাবে দেখো, তাহলে পুরোটা বানাতে হবে। এখানে যেটা বলছে যে বিসির অর্ধেক প্রমাণ করতে বলছে, তাহলে আমি যদি ডিটাকে 2 গুণ বানায় ফেলি, তাহলে সেটা কি বিসির সমান হয়ে যাবে না? জি স্যার। মানে ডি ঠিক আমার যতটুকুন আছে আমি আরো এতটুকুন আগালাম। আচ্ছা দেখো, তাহলে আমরা এই জায়গাতে যেটা করছি, মানে এই কাজটা কেন করব, মানে আমি প্রমাণ করতে গেলে কোন কাজটা করতেছি, কেন করতেছি, সেটা বুঝে বুঝে করতে পারলে কিন্তু আমাদের জ্যামিতি একদম বীজগণিতের মতো হয়ে যাবে। তো আমি এখানে ডিটাকে ডাবল করে ফেলছি। কেন করে ফেলছি? যেহেতু বিসির অর্ধেক প্রমাণ করতে বলছে, তাহলে আমি এমন কিছু একটা বানালাম যেটা বিসির সমান হয়। আমি যদি এই দুইটা সমান সমান প্রমাণ করতে পারি জি কোনোভাবে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে অর্ধেকটা ওর অর্ধেক, তাই না? সহজ হয়ে গেল ব্যাপারটা। তো এখন দেখো, এই যে জি। একটা প্রান্ত বিন্দু খোলা হয়ে গেছে, তাহলে এই দুইটা প্রান্ত বিন্দু আমি যোগ করে দিই। তাহলে আমি অঙ্কন করছি, কি অঙ্কন? অঙ্কন হচ্ছে এই এক পর্যন্ত বর্ধিত। ডিই কে এ পর্যন্ত পর্যন্ত বর্ধিত করি, বর্ধিত করি, যেন যেন আমাদের এই ডিই ইকাল টু ই এফ হয়, ডি ইকাল টু ই এফ হয়। এরপরে কি করছি? সি আর এফ যোগ করি, সি এফ যোগ করি। এবার প্রমাণ, প্রমাণ দেখো। তো প্রমাণের ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতেই পারতেছি অলরেডি যে আমার মেইন টার্গেটই হলো আমাকে এই দুইটা সমান সমান প্রমাণ করতে হবে। তাহলে এই দুইটা জি সমান সমান আমি কিভাবে প্রমাণ করতে পারি সেটাই আমাকে এখন চেষ্টা করতে হবে। একটু দেখো, এই জায়গাটাতে যদি সমান যদি হতে হয়, তাহলে আমাদের এটা যদি একটা সামান্তরিক প্রমাণ করা যায়, মানে এই চতুর্ভুজটাকে যদি একটা সামান্তরিক প্রমাণ করা যায়, তাহলে যে সামান্তরিক যদি হয়, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর কি হয়? সমান হয় না? সামান্তরিকের বিপরীত সমান বাহুগুলা সমান হয়। হয় না? তো জি স্যার সমান সামান্তরিক, হবে। জি স্যার সামান্তরিক সমান যদি প্রমাণ সমান্তরাল। করতে চাও, তাহলে একটু দেখো, আমাদের সামান্তরিক প্রমাণ করতে হলে বাহু সমান প্রমাণ করতে হবে, অন্তত পক্ষে দুইটা বাহু সমান প্রমাণ করতে হবে, আর অন্তত পক্ষে বিপরীত দুইটা কোণ সমান প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে দেখো, সমান সমান প্রমাণ করার তো একটাই রুল জানি আমরা, সেটা কি? সর্বসমের রুলস। তো সর্বসমের সর্বসম রুলস এর রুলস। যেতে হলে তো ত্রিভুজ লাগবে, ত্রিভুজ আছেই এখানে দুইটা, দেখো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। তাহলে এই দুইটা ত্রিভুজের সর্বসম রুলস জি এর মধ্যে যে আমি যদি এই বাহুটা আর এই বাহুটা সমান দেখাতে পারি, দ্যাটস ওয়াই এই বাহুর পরিবর্তে আমি কিন্তু এই বাহুটা লিখে দিতে পারবো। কেন? কারণ এটা তো মধ্যবিন্দু। তখন আমার মধ্যবিন্দু। এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে গেল। আবার যদি এনি হাউ আমি যদি কোণ সমান দেখাতে পারি, যেমন ধরো এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা সমান হলে আমাদের এটা হলো ছেদক। তাহলে ছেদকের দুই পাশের দুই কোণকে কি বলে? একান্তর কোণ। তাহলে একান্তর কোণগুলা যদি পরস্পর সমান একান্তর হয়, কোণ। তাহলে বাহুগুলা কি হয়? সমান্তরাল হয়ে যায় না? সমান্তরাল হবে। হয়ে যাবে। তখন কিন্তু আমার এডি আর সিএফ সমান্তরাল হয়ে যাবে। আর এডি জি সিএফ সমান্তরাল হয়ে যাওয়া মানেই কিন্তু এই বিডিটাও সমান্তরাল, কারণ এডিরই তো মাথার দিকের অংশ বিডি। তখন কিন্তু বিডি আর সিএফ জি। সমান্তরাল হয়ে যাবে। তো একটা প্রমাণ দেখালাম যে বিডি আর সিএফ সমান, আরেকটা প্রমাণ দেখালাম বিডি আর সিএফ সমান্তরাল। তাহলে একটা চতুর্ভুজের সমান্তরাল। দুইটা বাহু যদি সমান এবং সমান্তরাল হয়, তাহলে সেই দুই চতুর্ভুজকে বলা হয় সামান্তরিক। সো দ্যাট যেহেতু সমান্তরিক। সামান্তরিক, তার মানে বিপরীত বাহুটাও পরস্পর কি হয়ে যাবে? সমান এবং সমান হবে। সমান্তরাল হয়ে যাবে। তো সমান্তরাল প্রমাণ তো হয়ে গেল। আর সমানের থেকে আমরা অর্ধেক অংশ বাদ দিলে বাকিটার কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। ক্লিয়ার? জি দেখছো কত সহজ ব্যাপারটা? জি তা- স্যার। হ্যাঁ বলো। না স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা এখন এই জিনিসগুলা লিখে ফেলি। তাহলে আমরা কি করব? ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিই এফ এর মধ্যে, এর মধ্যে এখানে যে কথাটা বলছিলাম, যে ত্রিভুজটা আগে লিখছো অবশ্যই ওই ত্রিভুজের পার্ট গুলা তুমি আগে লিখবা। তো এখানে দেখো, জি এডি ত্রিভুজের অংশ হচ্ছে এই ইকাল টু সিই এর ত্রিভুজের অংশ হচ্ছে সিই, কারণ এটা প্রশ্নেই সি বলা এফ। আছে যে ই বিন্দু মধ্যবিন্দু। এরপরে জি ডিই সমান সমান হচ্ছে ইএফ, এটা আমাদের অঙ্কন অনুসারে। আর অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত এ ই ডি কোণ সমান সমান হচ্ছে অন্তর্ভুক্ত সিই এফ কোণ, কারণ সি ই এরা এফ। বিপ্রতীক কোণ। বিপরীত কোণ। আচ্ছা, তাহলে কি বলা যায়? ত্রিভুজ এ ডি ই দুইটি সর্বসম। সর্বসম হচ্ছে ত্রিভুজ সিই এফ। তাহলে আমার দরকার কি কি? তাহলে আমার তৃতীয় বাহুটা সমান্তরাল হবে, দ্যাট মিনস সমান হবে, সরি, এডি আর সিএফ সমান হবে। আর অনুরূপ কোণগুলা সমান হয়। তো খেয়াল করো, আমি যদি এই ত্রিভুজটাকে
এভাবে তুলে এনে এই ত্রিভুজের উপর স্থাপন করি, তাহলে এই কোণটা তো এই কোণের উপর পড়তে হবে, কেননা সর্বসম প্রমাণিত করছে এটা দিয়ে। এই কোণ যদি এই জি কোণের উপরে পড়ে, আর এই বাহুটা যদি এই বাহুর উপরে পড়ে, আর এই বাহুটা যদি এই বাহুর উপরে পড়ে, মানে এই বাহুটাকে এখানে এনে ফেলতে হবে। তাহলে যেটা হবে দেখো, জি এই কোণাটা চলে যাবে এখানে, এই কোণাটা চলে যাবে এখানে। তাহলে কোণা যেহেতু এখানে গেল, তার মানে এই কোণায় যে কোণটা আছে এই কোণের সমান হবে সেটা। এ কিন্তু অনুরূপ জি কোণের ডি ব্যাপার। কোণ আর এফ কোণ। হ্যাঁ, তুমি যদি ভুলে ভুলে এই কোণ আর এই কোণ সমান দেখাও, তাহলে কিন্তু আর জীবনে প্রমাণ হবে না, কারণ তুমি তো অনুরূপ কোণ দেখাও নাই। অনুরূপ কোণ শব্দের অর্থ জি হচ্ছে একটা ত্রিভুজকে তুলে এনে আরেকটা ত্রিভুজের উপরে ফেললে ত্রিভুজের যে যে প্রান্তগুলা যে যে প্রান্তের সাথে মিলে, ওই প্রান্তের বাহু এবং ওই প্রান্তের কোণগুলা পরস্পর সমান। এটাকে বলা হয় অনুরূপ জি কোণগুলা পরস্পর সমান। তাহলে সেই ক্ষেত্রে এই কোণটা হবে ওই কোণের সমান। অর্থাৎ আমাদের এই কোণটার নাম হচ্ছে এ ডি ই কোণ, আর ওই কোণটার নাম হচ্ছে সি এফ ই কোণ। আচ্ছা, এই লাইনটাকে কিন্তু আমরা আরেকটু বাড়াতে পারি, সেটা হলো এডির পরিবর্তে আমরা বিডিটা লিখে দিতে পারি। বিডি ইকুয়াল টু হচ্ছে সিএফ। তো এখন দেখো, এখন এই এ ডি ই কোণ সমান সমান সি এফ ই কোণ, এরা পরস্পর, এরা পরস্পর একান্তর কোণ, একান্তর কোণ। একান্তর কোণ। তাহলে একান্তর কোণ হলে আমাদের আহ সেই যে বাহুটা আছে, বাহু দুইটা পরস্পর কি হয়, সমান্তরাল হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সমান্তরাল যে হয়। এডি সমান্তরাল হচ্ছে সিএফ, বা এডির পরিবর্তে আমরা বলতে পারি বিডি সমান্তরাল হচ্ছে সিএফ। তাহলে আমাদের বিডি সমান্তরাল সিএফ চলে আসলো, আর আগেই পাইছি জি আমরা বিডি আর সিএফ সমান। তাহলে বিডি সিএফ যেহেতু একটা চতুর্ভুজ, এবং চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, তাই চতুর্ভুজটা হবে সমান্তরাল। একটা সামান্তরিক। তাহলে সমান। আমরা বলতে পারি অতএব বিডিসিএফ একটি সামান্তরিক, সামান্তরিক। তাহলে সামান্তরিক যদি হয়, তাহলে আমাদের এই যে যে অন্য বাহুটা আছে, এরা পরস্পর কি হয়ে যাবে, সমান এবং সমান্তরাল। সমান অর্থাৎ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিএফ সমান্তরাল হচ্ছে বিসি। বিসি। অথবা আমরা বলতে পারি যে ডিএফ সমান্তরাল হচ্ছে বিসি। বা ডিএফটাকে যদি একটু কেটে ছোট লিখি, অর্থাৎ আমি যদি শুধু ডি টুকুন লিখি, তাতেও কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ যেটাই ডি সেটাই ডিএফ, কারণ একই বাহু। জি সো আমরা ডিএফ এর পরিবর্তে লিখে দেবো ডিই, বা ডিই সমান্তরাল হচ্ছে বিসি। বিসি। আবার আবার এরা পরস্পর কি হবে, সমান হবে, ডিএফ ইকুয়াল টু হচ্ছে সমান হবে। বিসি। বা ডিএফ মানে হচ্ছে টয়েস অফ ডিই, কেননা এই ডিই সমান করে ইএফ আঁকছিলাম, সো ডিএফ জি মানে হলো টয়েস অফ ডিই ইকুয়াল টু হচ্ছে বিসি। অর্থাৎ আমাদের ডিই ইকুয়াল টু হয়ে গেল হাফ অফ বিসি, দুই ও পাশে গেলে হাফ বিসি। হয়ে যায়। তাহলে যেটাই হচ্ছে আমাদের প্রমাণ, প্রমাণিত। আচ্ছা, এই এই গেল আমাদের ক্ষয়ের প্রমাণ। এবার আমরা যাব হচ্ছে গয়ের প্রমাণে। হয়। ক্ষতে কোনো সমস্যা আছে তোমার? মাস্টার। আচ্ছা, এবার গতে বলছে বিওসি কোণটা 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণের সমান, এটা প্রমাণ করতে। তো এখানে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণের সমান যদি প্রমাণ করতে হয়, তো সেক্ষেত্রে আমরা আমাদের এই যে এটা কিন্তু লাগবে না, এই ডি আর ই বিন্দু আমার কোনো প্রয়োজন নেই। জি আমার শুধু লাগবে হলো কোণটুকু এই যে প্রয়োজন। বিওসি কোণটা, দ্যাট মিনস আমার তখন লাগবে হলো যে সমদ্বিখণ্ডকটা লাগবে, আর কিছু লাগবে না। তাহলে আমি ডি আর ই আঁকতে যাবো না, বাড়তি ভাজা লাগবে না, তাহলে আমরা এঁকে নেই ত্রিভুজটা। এর হলো আমাদের ত্রিভুজ এ বি সি ত্রিভুজ। বি কোণের দ্বিখণ্ডক আর সি কোণের দ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছিল। আচ্ছা, এবার এবার দেখো ফাহিম, এখন আমি এটা কিভাবে প্রমাণ করব। আমাকে কোণের পরিমাপ বের করতে বলছে। তো তুমি দেখো, কোণের পরিমাপ সংক্রান্ত সূত্র আমরা কয়টা পাইছিলাম, মাত্র একটা। সেটা কি, একটা তিন কোণের ত্রিভুজের সমষ্টি তিন 180 কোণের ডিগ্রি। সমষ্টি 180 ডিগ্রি।
ওটাই সূত্র, এবং ওটা দিয়ে আমাকে প্রমাণ হয়ে যাবে। তো দেখো কিভাবে, আমাদের যেহেতু বিওসি কোনটা বের করতে বলছে, তো আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো এই বিওসিটা কোন ত্রিভুজের মধ্যে আছে সেই ত্রিভুজের পরিমাপটা আমি বের করব। বিওসি কোনটা, কিন্তু বিওসি ত্রিভুজের মধ্যেই আছে, তাহলে আমাদের প্রমাণ, জি কিচ্ছু অঙ্কন দরকার নাই, প্রমাণ। ত্রিভুজ বিওসি এ, ত্রিভুজ বিওসি এ, বিওসি কোণ প্লাস ওবিসি কোণ প্লাস ওসিবি কোণ, এই তিন কোণের যোগফল ইকুয়াল টু হচ্ছে, তুমি এখানে ইচ্ছা করলে 180 ডিগ্রিও লিখতে পারো, ইচ্ছা করলে দুই সমকোণও লিখতে পারো, ইচ্ছা করলে এক সরল কোণও লিখতে পারো, তোমার ইচ্ছা। আমি লেখালেখির সুবিধার জন্য আমি এখানে 180 লিখবো, কারণ বারবার বাংলা লিখতে একটা ঝামেলা। তাহলে আমি এখানে লিখলাম 180 ডিগ্রি। ঠিক আছে, পরীক্ষার খাতায় তুমি এখানে, জি। পরীক্ষার খাতায় ওরা যদি কোণের মান কোশ্চেন দিয়ে যেটা দেয়, মানে থাকে। 90 ডিগ্রি প্লাস এরকম বলে দেয়, তাহলে তুমি কোণের মান লিখবা। আর যদি বলে দেয় এক জি সমকোণ প্লাস হাফ অফ কোণ এরকম বলে দেয়, তাহলে তুমি ওই যে দুই সমকোণ লিখবা। বুঝতে পারছো? ওরা ঠিক যেভাবে বলে দিবে জি তুমি স্যার। ঠিক সেভাবেই লিখবা। তো সাধারণত 90 ডিগ্রি প্লাস হাফ অফ ওরকমই বলা থাকে, এই কারণে আমরা কি করব, কোণের মানটাই লিখে দিব ডাইরেক্ট। আচ্ছা, এবার দেখো, এই বিওসি কোণটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, বিওসি কোণের মানটাই আমাকে বের করতে বলছে। কিন্তু ওবিসি কোণটা একটু চিত্রের মধ্যে খেয়াল করো, ওবিসি কোণ হচ্ছে এটা। তো এখানে ওবি রেখাটা বলছে বি কোণের সমদ্বিখণ্ডক, তার মানে জি। এইটুকুন কিন্তু এই পুরাটার অর্ধেক, অর্ধেক। তাই না? তাহলে আমি হাফ অফ এবিসি ওবিসি তাহলে। বলতে পারি হাফ অফ এবিসি। তো এবিসি মানেই কিন্তু পুরা বি কোণটা। তো সেক্ষেত্রে আমি পুরা জি বড় এবিসি না লিখে আমি এটাকে শুধু লিখলাম বি, এবিসি না লিখে আমি শুধু বি লিখলাম। কিন্তু জি। ওবিসির ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু বি লিখতে পারবা না, কারণ বি বলতে কিন্তু শুধু ওবিসি বোঝায় না, বি বলতে বোঝায় পুরাটা, মানে পুরা বাইরে, বি কিন্তু আমার বাইরে, তো সম্পূর্ণটুকু। বাইরে মানে হলো পুরা বড় ত্রিভুজটার যে ক্ষেত্রে বি। সেক্ষেত্রে ওবিসির জি ক্ষেত্রে কিন্তু বুঝেছি। তুমি শুধু বি লিখতে পারবা না, কিন্তু এই এবিসির ক্ষেত্রে তুমি এটাকে শুধু বি লিখতে পারবা। একই রকম ভাবে দেখো, ওসি বিটার ওসি বাহুটা তো এই সি কোণের দ্বিখণ্ডক, তাহলে আমি কিন্তু এটা বলতে পারি হাফ অফ সি ইকুয়াল টু পাশ হচ্ছে 180 ডিগ্রি। 80 বা ডিগ্রি। বিও সি কোণ, এখান থেকে দেখো হাফ কমন নেওয়া যায়, হাফ কমন নিলে হয় বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু পাশে হচ্ছে 180 ডিগ্রি। বা বিও সি কোণ, আচ্ছা এবার দেখো, এবার ব্যাপার হচ্ছে আমার এই বি কোণ আর সি কোণের মান কত আসে এটা বের করে আসা উচিত ছিল, বাট আমি বুঝি নাই যেটা আমার বের করা দরকার ছিল, তাই আমি বলছি যে নতুন করে যখন মনে পড়বে তখন কাটাকাটির কোনো কিছু নাই, তুমি কি দিয়ে যোগ করে দিবাটারে, কিন্তু লিখে নিব। কিন্তু দিয়া। কিন্তু। কিন্তু ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু কয় ডিগ্রি, 180 ডিগ্রি। বা বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু কত হয়, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে এ কোণ, কারণ এই যে বিসির মান বসাতে হবে, আমি এই জন্য বি কোণ সি 180 কোণের মান মাইনাস বের এখন। করতেছি। জি। তো এখানে আমি যদি হাফ দিয়ে গুণ করে দিই, তাহলে হাফ অফ বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু, এ পাশে যদি হাফ দিয়ে গুণ করা হয়, এখানে কি হবে দেখো, 180 রে হাফ দিয়ে গুণ করলে হয় 90, আর ওদিকে 90। এ কোণের সাথে একটা হাফ থেকে যায়, তাহলে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ। তাহলে আমি এই সমীকরণটাতে, আমি যদি মান এখন বসাই দেই, তাহলে আমার এখন আবার অতএব দিয়ে লিখবো, কিন্তু দিয়ে মনে পড়ার পরে আমি আবার অতএব দিয়ে আগের জায়গায় ফিরে যাব। অতএব বিও সি কোণ প্লাস হাফ অফ বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা বিও সি কোণ প্লাস, এখানে মান বসাই দিই, এটা পাইছি আমরা 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ ইকুয়াল টু এখন। পাশে হচ্ছে 180 ডিগ্রি। এবার এইটুকুনকে পুরো বাম দিক ডান দিক পাঠিয়ে দিই, তাহলে বিও সি কোণ ইকুয়াল টু হবে ওদিকে 180 ডিগ্রি প্লাস 90 ওপাশে গেলে হবে -90, আর মাইনাস হাফ অফ এ মাইনাস। ওপাশে গেলে হবে প্লাস হাফ অফ এ। তাহলে বিওসি কোণ ইকুয়াল টু থাকে হচ্ছে আমাদের 180 থেকে 90 গেলে 90 ডিগ্রি, আর হচ্ছে প্লাস হাফ অফ এ কোণ। দেখো এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেল। দেখছো তাহলে কতটা সহজ এই ব্যাপারগুলা, জ্যামিতির জি অ্যাকচুয়ালি সূত্র কয়টা যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে জ্যামিতি আরো বেশি সহজ। জ্যামিতিতে আমরা শুধু শুধু ভয় পাই, জি। জ্যামিতির সূত্রগুলা একটু মাথায় রাখতে পারলে জ্যামিতি আমাদের কাছে আরো বেশি সহজ মনে হবে।
তো আমরা এরপরে আরেকটা প্রমাণ আছে, এটা যদিও তোমার বইয়ের মধ্যে বলা নাই, আমরা ওই প্রমাণটাও করে যাব। সেই প্রমাণটা হচ্ছে এখানে আমি এক্সট্রা দিয়ে আরেকটা প্রমাণ করে দিই। যেমন তোমার এই এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের অন্তর্দ্বিখণ্ডক বের করছিলাম আমরা, বিকোণ এবং সিকোণের অন্তর্দ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে। এখন যদি আমি এটা বহির্দ্বিখণ্ডক বের করি, বহির্দ্বিখণ্ডক মানে হচ্ছে বাইরের দিকের বাহুটাকে বাড়ালে যে বহিস্থ কোণটা হয়, সেই বহিস্থ কোণকে দ্বিখণ্ডক করলে সেটাকে বলা হয় বহির্দ্বিখণ্ডক। বুঝতে পারছো? বাইরের কোণটাকে যদি বহিস্থ কোণটা পাওয়া যায়, সেই বহিস্থ কোণটাকে দ্বিখণ্ডক করলে সেটাকে বলে বহির্দ্বিখণ্ডক। এখন কথা হলো, তুমি যদি এই এদিকের বহিস্থ কোণটা নিতা, তাতেও কিন্তু নিলে নিতে পারতা, কিন্তু খেয়াল করে দেখো সেই বহির্দ্বিখণ্ডকটা কিন্তু জীবনও মেলবে না। মিলবে? একটা যেতেছে ওই মাথায় আর একটা যেতেছে এই মাথায়, এরা মিলবে? না, এটা তো মিলবে না। অসম্ভব। কারণ হচ্ছে এখানে তোমার মাথায় একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার, বহিস্থ কোণের দ্বিখণ্ডককে যদি বহির্দ্বিখণ্ডক বলে, তাহলে বহিস্থ কোণ তো শুধু এই এক বাহুর ক্ষেত্রে আসে না, এই বাহুটাকে বাড়ালেও তো স্যার দুইটা বহিস্থ কোণ হয়, একটা এদিকে আর একটা এদিকে। তো সেই দুইটা বহিস্থ কোণ আপনি কেন নিলেন না বা কেন নিচ্ছেন না? সেই দুইটা বহিস্থ কোণ নিলে আমার ওই বহিস্থ কোণ জীবনও মিলবে না একটার সাথে আরেকটা। এই কারণে আমরা ওই দিকে বহিস্থ কোণ নিব না, আমরা একই চলবে দিকে না। বাড়ায় নিব। তাহলে এটার দ্বিখণ্ডক আর এটার দ্বিখণ্ডক যদি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়, তাহলে কি প্রমাণ আসে এবার দেখি। তখন বিওসি কোণের মানটা কত আসে, কত আসে আমি প্রশ্নে তো বলা থাকবে, আমি এখানে বলবো না, আমরা বের করে দেখবো কত আসে। আচ্ছা, তাহলে সেম কাহিনী, যেহেতু কোণের মান বের করতে বলছে, সেম কাহিনী। আমাদের ত্রিভুজ বিওসিএ, ত্রিভুজ বিওসিএ, আমার বিওসি কোণ প্লাস হচ্ছে ওবিসি কোণ প্লাস হচ্ছে ওসিবি কোণ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এখন বিওসি তো কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। ওবিসিটা কি লেখা যায় একটু খেয়াল করো ফাইম, ভালো করে খেয়াল করো। এই ওবিসি কোনটা কোথায় আছে আমাদের? ও বি সি, এই কোনটা, এই কোনটা কিন্তু আমার এই বি কোণের সাথে কোনো সম্পর্ক নাই, বাট এই কোণটার এই কোণের সাথে সম্পর্ক আছে, এই পুরাটা, এই পুরাটার অর্ধেক। তো এই পুরাটার কি নাম সেটা কিন্তু আমরা এখানে বলিনি। তো পুরাটার নামকরণ যদি করতে হয়, তাহলে আমাকে বহিস্থ বাইরের অংশটুকুনের একটা নাম দিতে হবে। আমি এটার নাম দিলাম মনে করো ই। তাহলে এখন কিন্তু আমি বলতে পারবো যে এই কোণটার নাম হচ্ছে ডিবিসি কোণ। তাহলে আমার এই যে যে ওবিসি কোণটা, এই ওবিসি কোণটা কিন্তু আমার ডিবিসি কোণের অর্ধেক। তাহলে আমি এখানে বলতে পারি হাফ অফ ডিবিসি কোণ। এখানে কিন্তু তুমি ঠাস করে বি কোণ লিখতে পারবা না, কারণ আমি বলছি বি কোণটা হলো মূল ত্রিভুজের, এটা বাইরের কোনো ত্রিভুজের ক্ষেত্রে ফুট করে বি লিখে দেওয়া যাবে না। তো এই বাইরের পার্টটা আমার হচ্ছে ডিবিসি। একই রকম ভাবে ওসিবিটা লেখা যায়, দেখো হাফ অফ ও সি বি, এটা হলো ইসিবি এর অর্ধেক, ইসিবি এর অর্ধেক ইকাল টু ওপাশে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। বা বিওসি কোণ প্লাস হাফ অফ, এবার দেখো ডিবিসিটা কোথায় আছে একটু খেয়াল করো। আমার তো ঘুরে ফিরে কিন্তু আমার মূল ত্রিভুজের মধ্যে ঢুকতে হবে, আমি কিন্তু এখনো ত্রিভুজের মধ্যে ঢুকতে পারি নাই, আমি কিন্তু এখনো ত্রিভুজের বাইরে পড়ে আছি, তাই না? তাহলে আমাকে এখন ত্রিভুজের ভিতর যেতে হবে, জি ত্রিভুজের এখন মাধ্যমে প্রমাণ করতে হবে। তো এই ডিবিসিটা আর এই শুধু বিটা, ডিবিসি এবং বি কোণের যোগফল মোট কত, 180 না? 180 হ্যাঁ, তাহলে আমি শুধু ডিবিসিটা বলতে পারি কিন্তু 180 মাইনাস হচ্ছে বি। তাহলে আমি ডিবিসির জি পরিবর্তে বলতে পারি 180 ডিগ্রি মাইনাস হচ্ছে বিকোণ। এবার আমি শুধু বিকোণ লিখতে পারি এবং আমি ত্রিভুজের মধ্যেও ঢুকে গেলাম। আর ইসিবি কোণের ক্ষেত্রে একই রকম ভাবে আমি ইসিবি কোণটা লিখতে পারি এই 180 ডিগ্রি থেকে সি কোণটা বাদ। তাহলে এটাকে আমার লেখা যায় সেকন্ডটা 180 ডিগ্রি মাইনাস হচ্ছে সি কোণ। 180 মাইনাস সেকন্ড। হুম। আচ্ছা, তাহলে এখানে আমাদের বিওসি কোণ এখানে হাফ দিয়ে করে দিলে এটা হয় 90 ডিগ্রি, আর মাইনাস হচ্ছে হাফ অফ বি কোণ, আর ওদিকে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে হাফ অফ সি কোণ, আর ওদিকে হচ্ছে 180 ডিগ্রি। বা আমাদের বিওসি কোণ আর মাইনাস এই হাফ যদি কমন নেই আমরা, তাহলে এখানে থাকে বি কোণ যোগ সি কোণ।
আর ওদিকে হচ্ছে দেখো 180 ডিগ্রি। আর এই যে সিকোণ 90 আর 90 180, এটা বাম দিক থেকে ডান দিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে 180। ঠিক আছে। জি মাইনাস আচ্ছা এখন জি বিও সিকোণ মাইনাস, এখন দেখো আমি এইটুকুন যেহেতু এই মাত্রই করে দেখাইছি, তাই আমি আরেকবার এখানে দেখাবো না, যেহেতু আমার অল্প একটু জায়গা আছে, আমি ওখান থেকেই আমি মানটাকে নিয়ে এখানে বসাই দিই। তাহলে বিকোণ প্লাস সিকোণের পরিবর্তে আমরা কত পাইছিলাম? জি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ একোণ। 108 হ্যাঁ, এই হাফ অফ বিকোণ প্লাস সিকোণের পরিবর্তে আমরা পাইছিলাম 90 ডিগ্রি মাইনাস হাফ অফ একোণ, মাইনাস তাহলে সেটা বসাই দিই। জি এই মাইনাস চিহ্নটা কিন্তু থাকবে, আগের বারে কিন্তু মাইনাস ছিল না, প্লাস ছিল, সো প্রবলেম হয় নাই। বাট এখানে কিন্তু মাইনাস সাইন আছে, সো মাইনাস সাইন নিয়ে আমি ব্র্যাকেটের মধ্যে লিখি 90 ডিগ্রি মাইনাস হচ্ছে হাফ অফ এ কোণ, আর ও পাশে কত হয়? 0। জিরো এবার আমি বিওসিটাকে যদি লিখে দেই বিওসি কোণ, তাহলে এই মাইনাসটা ও পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস। এটা কিন্তু একটা প্লাস সেট। হয়ে যাবে মনে করো একটা বস্তার মধ্যে কতগুলা বিড়াল ভরে রাখছো, এখন তুমি যদি বস্তাটাকে সরাও, বিড়ালের কি কোনো পরিবর্তন হবে? না এটা কিন্তু একটা বস্তার মতো, মানে আমি একটা ব্রাকেটের মধ্যে, মানে আমি ধরে নিয়েছি এটা একটা বস্তা, তাহলে বস্তার মধ্যে অনেকগুলা বিড়াল ভরছি বা আমি কতগুলা আলু ভরে রাখছি। এখন বস্তাটা আমি সরাইয়া ঘর থেকে এক রুম থেকে আরেক রুমে নিয়ে গেলাম, রুমের পরিবর্তন হবে, বাট আলুর কিন্তু কোনো পরিবর্তন হবে না, আলু যা আছে তাই। মানে এখানে আমি এই জি কথাটা কেন এভাবে বললাম, কারণ হচ্ছে অনেকে যেটা করে যে এই মাইনাস চিহ্নটারে তো প্লাস বানাই, আবার এই মাইনাস চিহ্নটারও প্লাস বানায় দেয়, তখন কিন্তু আলটিমেটলি ভুল যাবে। কারণ এটা একটা হুম বস্তাবন্ধী, আটকানো ব্রাকেটের মধ্যে। তুমি যদি বাইরের অংশটাকে তো পরিবর্তন করো তাহলেই এনাফ, ভিতরে কোনো পরিবর্তন হবে না। তাহলে এই মাইনাস সাইনটা পাশে গেলে প্লাস সাইন হয়ে যাবে, অর্থাৎ থাকবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ একন। ক্লিয়ার ফাইম এটা? জি বুঝতে পারছো আমার জি স্যার এক্সাম্পলটা কেন দিলাম, সেটাও বুঝতে পারছো? যে এরকম ব্রাকেট জি সহ যদি নিয়ে যাও, ব্রাকেটের ভিতরে কোনো পরিবর্তন হবে না, শুধু ব্রাকেটের সামনে যে চিহ্নটা বাহিরের আছে সেই চিহ্নটা চিহ্নটা দেবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো উল্টা প্রমাণ, ওই অন্তর্দ্বিখণ্ডকের ক্ষেত্রে আসে 90 ডিগ্রি প্লাস হাফ হবে, আর বহির্দ্বিখণ্ডকের ক্ষেত্রে এটা আসে নাইনটি মাইনাস হাফ ডিগ্রি অফে মাইনাস হাফ আসে হবে। ঠিক আছে। জি এই এই প্রমাণটাও আমাদের পরীক্ষাতে আসে, যদিও আমরা অনুশীলনের মধ্যে প্রমাণটা দেখতে পাচ্ছি না, বাট এই প্রমাণটা পরীক্ষায় আসে। আচ্ছা এবার আমরা আবার একটু স্ক্রিনে চলে যাই, আমাদের এক্সাম্পলের মধ্যে কিছু দেখার বা শেখার কোনো কিছু আছে কিনা। ত্রিভুজের মধ্যমাতয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। আচ্ছা এই প্রমাণটা আমরা প্রিভিয়াসলি পাবো। আর এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের শিরকোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিবাহু ত্রিভুজের শিরকোণের সমদ্বিখণ্ডক ভূমিকেও সমদ্বিখণ্ডিত করে এবং ভূমির উপর লম্ব। এটাও তুমি অ্যাজ ইউজুয়াল একটা সূত্র হিসেবে মাথায় রাখবা, কারণ এটা আমাদের অনেক জায়গায় সূত্র হিসেবে কাজে লাগবে। তো এটা আমি একটু জি হালকা ড্র করে দেখালে তুমি জিনিসটা ক্লিয়ার হবা যে কি বলতে চাইছে। আমি এটা আলাদাভাবে প্রমাণের দিকে আগাবো না, এটা আমি জাস্ট ড্র করে দেখাই তোমাকে একটু। খুব একটা ইম্পর্টেন্ট না এটা, কিন্তু সূত্র হিসেবে কাজে লাগবে বিভিন্ন সময়। আচ্ছা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে আমাকে, সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা মনে করো আমাদের হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে দুইটা বাহু সমান আছে। এই আমাদের এম এন পি ত্রিভুজ আঁকলাম। আর এই ত্রিভুজের বলছে শিরকোণের সমদ্বিখণ্ডক। শিরকোণ মানে হলো শীর্ষের কোণ, অর্থাৎ যে দুইটা সমান সমান বাহু আছে সেই দুইটা বাহু মিলে যে কোণটা তৈরি করছে সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজের শিরকোণ। তো এই জি শিরকোণটাকে যদি তুমি সমান দুই ভাগে ভাগ করো, সমান দুই ভাগে ভাগ করো, তাহলে তোমার সেই সমদ্বিখণ্ডকটা এটা ভূমিকেও দ্বিখণ্ডিত করবে। দ্যাট মিন্স তোমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা এটার নাম যদি আমি কিউ দেই, এটার নাম যদি আমি দেই কিউ, তাহলে তোমাকে যেটা প্রমাণ করতে হবে যে এই পি কিউ আর হচ্ছে এন এন কিউ কিউ এটা পরস্পর সমান, সমান এটা তোমার একটা প্রমাণ করতে হবে। আর আরেকটা প্রমাণ তোমাকে করতে বলছে যে ভূমির উপর লম্ব, দ্যাট মিন্স এই কোণটা 90 ডিগ্রি, সেটাও প্রমাণ করতে হবে। তো খেয়াল করো, জি আহ এই এই কোণটা 90 ডিগ্রি সেটা প্রমাণ করার জন্য অলরেডি আমরা কিছু জায়গাতে যে আলোচনাগুলো করে আসছি সেখানে দেখা গেছে যে দুটা সন্নিহিত কোণ যদি পরস্পর সমান প্রমাণ করা যায় তাহলে কোণ দুইটা কিন্তু 90 ডিগ্রি হয়, তাই না?
আর সমান জি। প্রমাণ করা মানেই হলো কি প্রমাণ করা, সর্বসম। সর্বসম প্রমাণ করা। ভেরি গুড। তাহলে আমাকে যেতে হবে সমান প্রমাণ করতে হলে সর্বসমতে যেতে হবে। তো আমি যদি সর্বসম প্রমাণের মধ্যে যাই, তো সেক্ষেত্রে দেখো কি কি পাওয়া যায় আমাদের। সমান সমান বাহুর বিপরীত কোণগুলা পরস্পর কি হয়, সমান হয় না? সমান হয়। তাহলে যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সো দ্যাট এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ পরস্পর কি হবে, সমান হবে। সমান অর্থাৎ হবে। তোমার এই এন কোণ আর পি কোণ পরস্পর সমান। সমান। এখন আমি এই যে এন পি কিউ, সরি এম এন কিউ আর হচ্ছে এম পি কিউ, এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি তুলনা করি, তাহলে একটা পাচ্ছি হলো আমাদের এন কোণ সমান সমান হচ্ছে পি কোণ। আমি শর্ট শর্টে লিখি, বুঝছো, এটা আসলে টাইপ করাটা জি স্যার, ঝামেলা। এটা। আচ্ছা, এন কোণ সমান সমান হচ্ছে পি কোণ। আর আরেকটা হচ্ছে এই যে এই ছোট্ট পিচ্চি কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান কেন, এটা প্রশ্নেই বলা আছে। জি। সমদ্বিবাহু সমদ্বিখণ্ডক ত্রিভুজের বলা আছে। শিরকোণের সমদ্বিখণ্ডক, এটা তো প্রশ্নেই বলা আছে। তাহলে এই অংশটা আর এই অংশটা পরস্পর সমান। অর্থাৎ তোমার এখানে সমান। হচ্ছে এন এম কিউ, এন এম কিউ, এন এম কিউটা আর হচ্ছে আমার এদিকে এই পি এম কিউ, পি পি এম কিউ। এম কিউ, কিউ। এই দুইটা কোণ পরস্পর সমান। আবার জি। এদের যে সংলগ্ন দুইটা বাহু, সংলগ্ন, এখানে কতটা হবে, সংলগ্ন, মানে যদি দুইটা কোণ দেখাও তাহলে তাদের সংলগ্ন বাহুটা দেখাতে হবে, অন্য বাহু দেখালে হবে না। সংলগ্ন। তো আমি সংলগ্ন কথাটা একবারই লিখি, সংলগ্ন। সংলগ্ন এদিকের বাহু হচ্ছে এম এন আর এদিকের বাহু হচ্ছে এমপি। তো এমপি। এম এন ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এমপি। পি। তাহলে একটা ত্রিভুজের যে কোনো দুইটা কোণ এবং তাদের লাগোয়া অর্থাৎ সংলগ্ন বাহু দুইটা যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা কি হয়, সর্বসম হয়। সর্বসম। তাহলে আমার এই পাশের ত্রিভুজটা এই পাশের ত্রিভুজের সর্বসম। তাহলে অনুরূপ যে জি। বাহুটা আছে, তাহলে এই বাহুর অনুরূপ এই বাহু, কেননা আমি তো এইভাবেই সেট করছি, এই কোণটা এখানে সেট করছি, তার মানে এই বাহুর উপরে কিন্তু এই বাহুই পড়ছে। তাহলে এই জি। বাহুটা পড়ছে এই বাহুর উপরে। তাহলে বলা যায় যে এন কিউ আর পি কিউ পরস্পর সমান। আবার তোমার জি। একই রকম ভাবে এই অনুরূপ কোণ অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, কিন্তু সমান। এরা পরস্পর রৈখিক যুগল কোণ হওয়ার যুগল কোণ। কারণে প্রত্যেকের পরিমাণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ কি হয়ে গেল, ভূমির উপরে লম্বও হয়ে গেল। ঠিক আছে, প্রমাণটা হয়ে গেল। জি। জি বুঝতে স্যার। পারছো? এটাই কিন্তু জি আমাদের স্যার, অনেক বুঝেছি। সময় প্রমাণে কাজে লাগবে। অর্থাৎ আমরা এখানে একটা জিনিস শিখলাম, সেটা কি, যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি ভূমির উপরে লম্ব আঁকা হয়, তাহলে সেই লম্বটা একে সমান দুই ভাগে ভাগ করা করে, এটাও বলতে পারি। অথবা এই ভূমির মধ্যবিন্দু বরাবর যদি শীর্ষবিন্দু থেকে যোগ করা হয়, তাহলে যে মধ্যমাটা হয় সেই মধ্যমাটা আবার এখানে 90 ডিগ্রি কোণ করে, তাও বলতে পারি। মানে এই যেভাবেই আমার প্রয়োজন হোক আমি এই কথাটাকে কাজে লাগাতে পারবো। আচ্ছা, এটা। জি। আর এই 22 নাম্বারটা আমাদের প্রিভিয়াস একটা এক্সাম্পলের মধ্যে আছে, আমরা এবার একটু এক্সাম্পলের দিকে চলে যাই। এই যে উদাহরণ একটা দেখো, উদাহরণ জি। এক। আমি এটার খাতায় লিখতে যাব না, আমি এখান থেকেই তোমাকে সুন্দর করে দেখাই দিই, যে যে পয়েন্টগুলো তোমার বুঝতে অসুবিধা হবে সেই সব পয়েন্টগুলো আমি বলে দিব। আচ্ছা, এখানে দেখো, বলছে যে ত্রিভুজ এবিসি এর এবি বাহু সমান সমান এসি বাহু, আর বি এ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন আমাদের এডি সমান সমান এসি হয়, সিডি যোগ করা হলো। আচ্ছা, এই কথাগুলো সবই যেখানে একে দেখাইছে, এই যে এখানে ত্রিভুজ এবিসি এর এবি বাহু, এই বাহুটা আর এই বাহুটা সমান, আর হচ্ছে তোমার বি এ কে ডি পর্যন্ত বাড়াইছে, এই বি এ যেটা ছিল এটাকে আরো বাড়াইছে যেন বি এ সমান সমান এডি হয়, আর হচ্ছে তোমার সিডি যোগ করা হয়েছে, এই যে সিডি যোগ করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের জি। কয়ের ভিত্তিতে চিত্র আঁকা। এবার খতে কি বলছে দেখো, প্রমাণ করো যে বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন হচ্ছে টু এসি। 2ac। এই প্রমাণ কিন্তু অলরেডি আমরা করে আসছি। কোথায়, ওই যে 12 নাম্বারটা, অনুশীলনী বারো 12 নাম্বারটা নম্বরটা। ঠিক আছে। তাহলে ওই একই রকম জি। ভাবে আমাদের অনুশীলনী 12 নাম্বারটা ঠিক যেভাবে প্রমাণ করছি ওইভাবে করে আমরা এখান থেকে প্রমাণ করে দিতে পারবো। ওখানে আমার অঙ্কন করে বাড়ানো লাগছিল আর এখানে অলরেডি বাড়ানো আছে। ঠিক আছে। জি। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা এটা তো ওখানে আমার ওই যে বিসি প্লাস সিডি, বিসি মানে হচ্ছে এই যে এটা, আর প্লাস সিডি ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের টয়েস এসি। তাহলে আমাকে এটা অঙ্কন করতে হবে
যদি নর্মাল ত্রিভুজ হয়, আর যেহেতু এখানে একটা বাহু আর একটা বাহু সমান, এই কারণে ওরা যেটা করছে, ওরা সরাসরি এখান থেকে লিখে দিছে। যেমন দেখো যে বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন হচ্ছে বিডি, আর বিডি কে লেখা যায় জি এবি যোগ এডি। তো এবি মানেই কিন্তু এসি, আর এবি মানেই কিন্তু এডি। তাহলে এবি এসি এডি এরা তো পরস্পর সমান। তাহলে আমার সেক্ষেত্রে বলতে জি পারি যে এবির পরিবর্তেও এসি আর এডির পরিবর্তেও এসি, তাহলে হয়ে গেল গ্রেটার দেন টয়েস এসি, আরো ইজিলি হয়ে গেল প্রমাণটা। কিন্তু যদি এটা এরকম ভাবে এক বাহু আরেক বাহু সমান এই ধরনের কথাগুলা বলা না থাকতো, তখন আমাকে যেটা করতে হতো, এই যেটাকে আরো বাড়াইয়া যে কোনো একটা থেকে পড়া বাহু যোগ লাগতো। করে তারপরে প্রমাণ করতে হতো, তাই না? জি কিন্তু এখানে ইজিলি করা গেছে কেন? কারণ অ্যাজ ইউজুয়াল সব কটা বাহুই সমান, এইটা এর সমান এইটা ওর সমান, এমনি এরা পরস্পর সমান, তো ওখান থেকে সরাসরি লিখে দিলেই তো প্রমাণ হয়ে যাচ্ছে। এই জন্য ওরা আর বাড়তি ঝামেলা যায় জি নাই। তবে এরকম সমান বলা না থাকলে কিন্তু তোমাকে আবার ওই ওই একই ক্যাটাগরি যেভাবে আমরা আগে প্রমাণ করছি ওভাবে করতে হবে। আচ্ছা, গ নাম্বারটা কি বলছে দেখো। গ নাম্বারটা বলছে যে আহ প্রমাণ করতে হবে বিসিডি কোণটা এক সমকোণ। এই যে বিসিডি কোণটা এক সমকোণ, এটা প্রমাণ একসময় করতে হবে। তাহলে আমরা ওই চিত্রটা আমরা এখানে একটু সাইডে এঁকে নেই। এই এবিসি ত্রিভুজের, এ হলো আমাদের এবিসি ত্রিভুজ, এ বি সি, আর এই বি এ কে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, এই পর্যন্ত বাড়ানো হয়েছে, তারপরে এটা আমার যোগ করা হয়েছে, এই এটা যোগ করা হয়েছে। তো প্রমাণ করতে বলছে আমাদের এই বিসিডি কোণটা এক সমকোণ। আচ্ছা, এখন দেখো এখানে যেটা বলছে যে এবি আর এসি বাহু পরস্পর সমান। তো আমরা জানি যদি একটা ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হয়, তাহলে সেই ত্রিভুজের অনুরূপ মানে ওই বিপরীত কোণগুলা পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এবির সমান বিপরীত হয়। কোণ হলো এটা, আর এসির সি বিপরীত কোণ হলো এটা, এরা পরস্পর কোণ সমান। বি সমান। ওই সেই কথাটা বলছে এখানে দেখো, এই যে সেই কথাটা বলছে এখানে। আবার আহ এবিসির পরিবর্তে, এবিসির পরিবর্তে আমি কিন্তু ডিবিসি লিখতে পারি। কেন? কারণ এবিসি আর ডিবিসি একই জিনিস, একই কোণা, জি শুধুমাত্র বাহু বাড়ানো কমানো হয়েছে, সেজন্য ওরা জি এবিসির পরিবর্তে ডিবিসি লিখে দিয়েছে। তাহলে ডিবিসি ইকুয়াল টু হচ্ছে এসিবি। আচ্ছা, এবার অঙ্কন অনুসারে তুমি বলছিলা যে আমাদের অঙ্কনে বলা ছিল এসি আর এডি পরস্পর সমান, কেননা বিএ আর এডি সমান, আবার বিএ হলো এসির সমান, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এইটা আর এটা পরস্পর সমান। তো সেই একই জায়গা থেকে জি আমি বলতে পারবো যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। সমান। হ্যাঁ। তো আমাদের এই যে এডিসি কোণটা, এডিসি, এডিসির পরিবর্তে কিন্তু আমরা বলতে পারি বিডিসি, এডিসির পরিবর্তে বলতে জি পারি বিডিসি। বিডিসি। তো বিডিসি আর হচ্ছে আমাদের এই এসিডি পরস্পর সমান। এবার আমরা যদি এই ত্রিভুজের সব কয়টা কোণের কথা চিন্তা করি, এই ত্রিভুজের যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে এক সমকোণ মানে 90 ডিগ্রি প্রমাণ করতে বলছে, তো আমার ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, এইটা আমার কাজে লাগবেই। কারণ কোণের মান বের করতে বললে তো আমরা ওই ত্রিভুজটা ওই সূত্রটা অ্যাপ্লাই করছি। তো এই যে দেখো ওরা সেই সূত্রটা অ্যাপ্লাই করছে, এই যে ইকুয়াল টু দুই সমকোণ। কোন ত্রিভুজে? বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা। কেন? কারণ আমার তো বিসিডি কোণের মান বের করতে হবে, আর বিসিডি বিসিডি কোণটা জি তো জি বড় ত্রিভুজে আছে, এই কারণে বড় ত্রিভুজটা জি করছে। আচ্ছা, এবার এখান থেকে তোমার বিডিসি, বিডিসির পরিবর্তে আমার এই যে এখানে বিডিসির পরিবর্তে লেখা যায় এসিডি। আর আরেকটা হলো তোমার আরেকটা ছিল বিসিডি, বিসিডির পরিবর্তে সরি এই যে বিসিডি, ডিবিসি। ডিবিসি, ডিবিসির পরিবর্তে সরি ডিবিসি, ডিবিসির পরিবর্তে লেখা যায় এসিবি। তাহলে একটা হলো এসিডি আরেকটা হলো এসিবি। তো এসিডি কই দেখো, এসিডি এই কোণটা, আর এসিবি হচ্ছে এই কোণটা, এই যে এই কোণটা। জি তাহলে এই দুটা মিলেও আমার আবার কি হয়ে যায়? আরেকটা বিসিডি হয়ে যায় না? তাহলে এই যে বিসিডি জি এসিডি আর এসিবি, এই দুইটা মিলেও আমার হয়ে যায় আরেকটা বিসিডি। আর এমনিতেও একটা বিসিডি আছে। তাহলে একটা বিসিডি বিসিডি আর আছে। একটা বিসিডি কয়টা হলো? দুইটা বিসিডি। দুইটা বিসিডি। দুইটা বিসিডি সমান দুই সমকোণ, তাহলে একটা বিসিডি সমান কত সমকোণ? এক সমকোণ। এক সমকোণ। ঠিক আছে, বুঝতে পারছো? জি ব্যাস, খুব ইজি একটা জিনিস। আচ্ছা, এরপরে আমরা পরের এক্সাম্পলটাতে যাই। এই যেটাতে তোমাকে যে কিছুক্ষণ আগে যেটা আমি বলছিলাম যে তুমি মধ্যমাত্রার যোগফল বাহুত্বয়ের যোগফলের থেকে ছোট হবে, ওই যে লাস্টের প্রমাণটা, সেই প্রমাণটাই দেখো এই যে এখানে, এই যে জি স্যার উদাহরণ 2 তে। এই যে দেখছো, এই যে উদাহরণ 2-তে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইজ লেস দেন পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর। আচ্ছা, এবার আমাদের সামনে চিত্রটাও আছে,
আমরা বোঝার চেষ্টা করব আমি কিভাবে প্রমাণ করব, কেন প্রমাণ করব, মানে ওইভাবে কেন প্রমাণ করব। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, খতে যে প্রমাণটা করতে বলছে যে পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন কিউ ও প্লাস আর ও। একটু দেখি পি কিউ প্লাস পি আর কোথায়। এখানে দেখো পি কিউ এটা, আর পি আর হচ্ছে এইটা, আর হচ্ছে আমাদের কিউও, কিউও হলো এইটুকুন, আর আরও আরও হলো এইটুকুন। তো আমাদের আহ এই বাহু কোনো বাহুর থেকে বড় ছোট এরকম কিন্তু আমরা একটা মাত্র জিনিস পাইছি, একটা মাত্র প্রমাণ পাইছি, সেটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়। আর কোনো রুলস কিন্তু বড়। পাই নাই আমরা এখানে বাহু বড় ছোট প্রমাণ করার মতো, পাইছি? জি না স্যার, শুধু পাইনি, একটাই। তার মানে আমাকে কিন্তু এই যে সূত্রটা, এই সূত্রের উপরই ডিপেন্ড করতে হবে। তো সেক্ষেত্রে এই সূত্রের উপর যদি আমি ডিপেন্ড করতে চাই, তাহলে আমার যেটা প্রমাণ করতে বলছে সেই প্রমাণের ম্যাক্সিমাম জিনিসটুকুন আমার যে ত্রিভুজের মধ্যে পাওয়া যায় সেই ত্রিভুজ নিয়ে করলেই কিন্তু আমার জন্য সুবিধা হবে, তাই না? তো এখানে জি দেখো, আমি এখানে অনেকগুলা ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে গেছে। তো এতগুলা ত্রিভুজ আমি খেয়ালও করব না, আমি একটু দেখবো যে কোন ত্রিভুজটার মধ্যে এই ধরনের প্রমাণের ম্যাক্সিমাম জিনিসটুকু পাওয়া যায়। যেমন তুমি যদি এই পি কিউ বি ত্রিভুজের কথা তুলনা করো, মানে ওরা যেটা প্রমাণ করছে আমরা সেই অনুযায়ী একটু তুলনা করি। পি কিউ বি ত্রিভুজের কথা যদি চিন্তা করো, তুমি পুরোপুরি পি কিউটা পেয়ে যাচ্ছ, দেখছো? পি জি কিউটা পেয়ে যাচ্ছ। জি। আবার এই পি আর এরও একটা অংশ তুমি পেয়ে গেছো, এই যে পিবি টু। টিভি পেয়ে যাচ্ছি। পিবিটা হলো কি হাফ অফ পি আর, তার মানে তুমি কিন্তু জি অলরেডি এখান থেকে পি আর এরও প্রায় ম্যাক্সিমাম অংশটুকু তুমি পেয়ে গেছো। এবার আসি কিউ এবং আরও, দেখো কিউও কিন্তু পুরোটা পাওয়া গেছে এই ত্রিভুজের মধ্যে, জি আর স্যার। আরোটা আমি পাইনি। বাট দেখো আমি কিন্তু ম্যাক্সিমাম জিনিসটুকুন পাইছি, ম্যাক্সিমাম জিনিসটুকুন কিন্তু আমি এই ত্রিভুজের মধ্যে পাইছি। তাহলে আমি এই ত্রিভুজটা নিয়েই কাজ করব। তো এই ত্রিভুজের মধ্যে আমার এই পি কিউ আর পিবির যোগফলটা এই কিউ বির থেকে অর্ধেক বড় হবে। এই পি কিউ প্লাস পিবি ইজ গ্রেটার দেন হবে কিউবি। এই যে দেখো পি কিউ প্লাস পিবি ইজ গ্রেটার দেন হচ্ছে কিউবি। টিভি এখন কথা হলো কিউবি। যে স্যার এখানে যে কিউবি বাহুটা বড় এটা আপনি বুঝলেন কেমনে? হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমাকে কিন্তু আমি একটা জিনিস বলছিলাম যে পরিমাপ করতে গেলে তুমি অবশ্যই খুঁজে পাবা যে এখানে কিউবিটা বড়। তবে সব সময় আমি যে কথাটা বলি যে তুমি চিন্তা করবা একটু বুদ্ধি দিয়ে, মাথা দিয়ে চিন্তা করবা যে আমারে যেহেতু প্রমাণ করতে বলছে কিউওটা হচ্ছে ছোট থাকবে, এই যে দেখো কিউওটা কিন্তু ছোট থাকবে এরকমটা প্রমাণ ছোট। করতে বলছে, তার মানে কিউও যে বাহুর মধ্যে আছে ওইটা আমি ছোটের মধ্যে রেখে দিব, আর বড় না ছোট এটা আমার মাপতে যাওয়ার দরকার নেই। মাপলে অবশ্যই পাবো আমি এটা বড়। তো সেই কারণে জি কিউওটাকে আমি ডান সাইডে রাখবো। তো কিউওটাকে ডান সাইডে রাখতে হলে কিউওর যে বাহুটা আছে সেটাকে আমার ডান সাইডে রাখতে হবে। তার মানে ডান আমি সাইড সেক্ষেত্রে থাকবে। লিখবো পি কিউ প্লাস পিবি ইজ গ্রেটার দেন কিউবি। ক্লিয়ার ফাইন ব্যাপারটা? মানে জি স্যার। পরীক্ষার খাতায় বসে এত মাপামাপি করার সময় নেই আমার, তখন আমি কি করব, আমি বুদ্ধি করে সিস্টেমেটিক ভাবে অ্যান্সারটা লিখে দিব। তাহলে আমি সেটাই ওই যে এখানে লিখছি যে পি কিউ প্লাস পিবি ইজ গ্রেটার দেন হচ্ছে কিউবি। তো কিউবি। এবার আহ এবার যদি আমি এটাকে একটু ভেঙে ফেলি এই লাইনটাকে, তাহলে আমি বলতে পারি যে পি কিউ প্লাস হচ্ছে আমাদের পিবি ইজ গ্রেটার দেন হচ্ছে আমার এই কিউবিটাকে দুইটা অংশে ভাঙা গেছে, একটা হলো কিউও প্লাস আরেকটা হচ্ছে ওবি। কিউও প্লাস হচ্ছে ওবি। এবার ওবি। ফাইম তুমি চিন্তা করো তোমাকে যা প্রমাণ করতে বলা হয়েছিল তার মধ্যে তুমি কি কি পাও নাই। তুমি পাও নাই হলো পিবি টুকুন পাইছো, পুরা পিআর টুকুন হতে হলে বাকি বিআর টুকুনও দরকার, তাই না? জি তাহলে বিয়ার টুকু লাগবে। বিআর টুকুন দরকার। আবার এখানে তুমি আরোটা তুমি পাও নাই, তাহলে আরোটা কোথায় আছে? এই যে। আর ও আবার বিও আর একটা ত্রিভুজে। বাড়তি জিনিস তুমি পাইছো, সেটা কি? এই যে ওবি, সেই বাড়তি টুকুন আছে এখানে, তার মানে এটা কোন ত্রিভুজ দেখো তো? বিও আর। এটা হচ্ছে বিও আর ত্রিভুজ। তাহলে এই বিও আর ত্রিভুজ নিয়ে কিন্তু আমি এখন বাড়তি বাকিটুকুন পেয়ে যাচ্ছি। তাহলে ওরা সেই কাজটাই করছে যে দেখো দেখো বিও আর ত্রিভুজে, বিও আর ত্রিভুজে কেন করছে বুঝতে পারছো? ওই কারণে যেটা আমার জি বাকি বাড়তি অংশটুকুন আমি ওই ত্রিভুজে ওইটুকুনের মধ্যে পাচ্ছি, তাই আমি ওইটুকুন নিয়ে কাজ করছি। তো ওখানেও একই কথা ভাই, সেই একই কথা। এই যে আরো যেহেতু আমার ডান সাইডে প্রমাণ রাখার কথা, তাই আমার মাপামাপি করতে যাওয়ার দরকার নেই, আমি আর ওটাকেই ধরে নিবো এটাই আরো বড়, ডান ওটাই সাইডে ডান রেখে সাইডে। দেব। হ্যাঁ ওটাই ডান সাইডে। তাহলে আমি এই যে সেই কথাটা লিখে দিচ্ছি যেখানে যে বি আর প্লাস বিও ইজ গ্রেটার দেন হবে আরও।
আরো। তো এবার যদি আমরা এই দুইটা সমীকরণ যোগ করি, এটা যদি মনে করো 1 নাম্বার সমীকরণ হয় আর এটা যদি আমার 2 নাম্বার সমীকরণ হয়, আমি যদি এটাকে যোগ করি, বাম পক্ষ বাম পক্ষের সাথে যোগ হবে, ডান পক্ষ ডান পক্ষের সাথে যোগ হবে। তো বাম পক্ষটা জি হচ্ছে আমার পি কিউ প্লাস পিবি আর হচ্ছে বি আর প্লাস বিও, আর ডান পক্ষটা হচ্ছে আমার এই কিউবি প্লাস হচ্ছে আরও। পরবর্তীতে আরো। কিউবির পরিবর্তে যে লিখে দিছে কিউও প্লাস ওবি, আমি যেটা কিছুক্ষণ আগে তোমাকে দেখাই দিছিলাম কিউও প্লাস ওবি, মানে বোঝানোর স্বার্থে আমি ওই কাজটা আগে করছিলাম, কিন্তু ওরা তো আর ওটা বুঝাইতে জি। যায় নাই, ওরা অ্যাজ ইউজুয়াল বর্ণনা দিছে, তাই ওরা এইখানে যে ভাঙাইছে। তো এখানে আমার দেখো উভয় পাশ থেকে এই যে ওবি ওবিটা বাদ যায়, দেখছো? বাদ যাবে। থাকে কি? জি স্যার। আর এদিকে যে পিবি তাহলে প্লাস পি কিউ বিআর, আর পি আর থাকে। পিবি আর প্লাস এখানে বিআর কিউ আর এটাতে আরো লেখা থাকে। যায় পিআর, তাহলে থাকে পি জি। কিউ প্লাস পিআর আর এ পাশে থাকে কিউও প্লাস আরও। ঠিক আছে, জি স্যার। এটাই আমাদের এই যে প্রমাণ হয়ে গেল। খুব সহজ না? জি স্যার, বুঝেছি। আচ্ছা, এবার গ নাম্বারটা। গ নাম্বারটা কি বলছে? গ নাম্বারটা বলছে হলো তোমার মধ্যমাতয়ের যোগফল বাহুতয়ের যোগফলের থেকে ছোট, মধ্যমাতয়ের দৈর্ঘ্যের যোগফল বাহুতয়ের যোগফলের থেকে ছোট, এটা প্রমাণ করতে বলছে। তো ছোট বড় প্রমাণ ক্ষেত্রে, ছোট বড় প্রমাণের ক্ষেত্রে আমি একটা প্রমাণ পাইছিলাম হচ্ছে তোমার ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়। কিন্তু একটু একটু খেয়াল জি। করো, আহ ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় এই প্রমাণের মধ্যে গেলে আমি আরো গাধার খাটনি খাটবো। কেন খাটবো? কারণ হচ্ছে আমি যদি হয়তো পি মধ্যমা কিউ দেখো তো। আর ত্রিভুজের কথা চিন্তা করি, দেখো এখানে লিখতে পারবো আমি পি কিউ প্লাস হচ্ছে, মানে অনেক সময় বুদ্ধি করে একটু অন্যদিকে ঢুকতে হয়, তো সেটা তোমাকে দেখাচ্ছি কেন আমি অন্যদিকে যাব। ইজ গ্রেটার দ্যান হচ্ছে কিউ আর। খেয়াল করো কোথায় মানে প্রমাণ করতে বলছে পি কিউ প্লাস পি আর এর সাথে কিউ আর যোগ থাকবে, ওদিকে পি কিউ পি আর আর কিউ আর এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। ছোট তো বড় তখন কিন্তু সম্পর্ক আমার হয়ে প্রমাণ গেছে। করা টাফ হবে। তো আমি দেখি যে এই রুলসটাকে কাজে লাগে আমি আরো একটা রুলস পাইছি, ওই যে অনুশীলনীর 12 নাম্বারটা। কি পাইছিলাম? যে সংলগ্ন দুইটা বাহুর যোগফল ওই শীর্ষ বরাবর মধ্যমার যোগফলের দ্বিগুণের থেকে বড় হয়, এটা পাইছি না আমরা? জি, এটা তো এই পেয়েছি যে 12 নম্বরে। পি কিউ প্লাস হচ্ছে তোমার পি আর ইজ গ্রেটার দেন, ওই বরাবর যে মধ্যমা তার দ্বিগুণ হচ্ছে বড়, তাহলে ওই বরাবর মধ্যমা হচ্ছে পি এ, তাহলে পি এর দ্বিগুণ হচ্ছে বড় হবে। এই প্রমাণটা আমরা অনুশীলনী 12 নম্বরে পেয়ে গেছি। তাহলে এখানে দেখো সুবিধা হচ্ছে একদিকে শুধু বাহু থাকতেছে, আরেকদিকে শুধু মধ্যমা থাকতেছে, দেখছো? কথা হচ্ছে। তাহলে কিন্তু ভেজালে পড়ার সম্ভাবনা আমার কম। তাহলে আমি যদি একটু বুদ্ধি করে একটা আমি প্রমাণ করে দেখাই, এই যে ওরা একটা প্রমাণ করে দেখাইছে, ওই যে দ্বিগুণ করছে, দেখছো দ্বিগুণ করছে, দ্বিগুণ করে একটা কোণা যোগ করে একটা প্রমাণ করে দেখাইছে, এই যে একটা প্রমাণ করে দেখাইছে, ওই যে অনুশীলনীর 12 নাম্বারের মতো। এরপরে লিখছে জি। অনুরূপ ভাবে বাকি দুইটা দেখাই দিছে, এই যে বাকি দুইটা পি কিউ প্লাস কিউ আর ইজ গ্রেটার দেন, এই যে পি কিউ প্লাস কিউ আর, আমি পুরোটা মুছে দিই। যখন পি কিউ প্লাস কিউ আর হবে তখন ওই শীর্ষ বরাবর মধ্যমা কিন্তু কিউবি, তাহলে এটা হবে টয়েস অফ কিউবির থেকে বড়। আর যখন হবে তোমার কিউ আর প্লাস আর পি মানে পি আর, তখন ওই শীর্ষ বরাবর জি। মধ্যমা হচ্ছে আর সি, তাহলে আর সি দ্বিগুণের থেকে বড় হবে, যেটা সেটা লিখছে। তারপরে এই যে তিনটা সমীকরণ পাইছে, এই যে একটা সমীকরণ, এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, এই তিনটা সমীকরণকে যোগ করছে। তাহলে বাম যোগ পক্ষের করেছি। সাথে বাম পক্ষ যোগ, ডান পক্ষের সাথে ডান আর পক্ষ পক্ষের যোগ। সাথে ডান। তাহলে যোগ করলে দেখো বাম পক্ষের গুলা যোগ হলে দুইটা পি কিউ দুইটা পি আর দুইটা কিউ আর হয়েছে, এই যে। আর ডান পাশে তো এমনিতেই আগে থেকে দুইটা পি এ দুইটা কিউ দুইটা আর সি, উভয় পাশকে 2 দিয়ে ভাগ করে দিলে এই যে হয়ে গেল পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর ইজ গ্রেটার দেন হচ্ছে মধ্যমা গুলার যোগফলের চেয়ে বড়। এখন এই কথাটাকে আমি উল্টায় লিখলে কি হয়, যে মধ্যমার যোগফল গুলা বাহুর যোগফলের থেকে ছোট। ঠিক আছে, একই কথা। বাহুগুলার যোগফল মধ্যমার থেকে বড় যা, মধ্যমার যোগফল বাহুর থেকে ছোট, ওই একই কথা। একই কথা। বুঝতে পারছো? তাহলে জি। এইখানে দেখছো ফাইম, এখানে একটু চালাকি করছি, কিন্তু আমরা চালাকি করে আমার জানা সূত্রের মধ্যে দিয়ে আমি কাজ করি নাই, আমি সূত্র দিয়ে যে অনুসিদ্ধান্ত বাইর করছিলাম আমি অনুসিদ্ধান্ত দিয়ে কাজ করছি। কারণ কি, আমি জানা সূত্র দিয়ে কাজ করলে এখানে ভেজালে পড়বো। প্রমাণ হবে না যে তা না, মনে করো ঘুরতে ঘুরতে 3-4 পাতা খরচ করার পরে প্রমাণ হতেও পারে, কিন্তু অনেক ঝামেলা হবে। তো তার চেয়ে আমি তো ওই জি। প্রমাণকে কাজে লাগায় আরেকটা জিনিস পেয়ে যাচ্ছি, যেহেতু মধ্যমার বাহুর তুলনা করতে বলছে, তো আমি মধ্যমার বাহুর তুলনার যে প্রমাণটা পাইছি সেই প্রমাণের মধ্যে ঢুকলে সহজ হয়ে গেল। তো সেই জন্য আমরা ওইভাবে করে করে ফেলছি। তাহলে এই ছিল আমাদের এখানকার এক্সাম্পল গুলা। তাহলে দেখো আমরা কিন্তু 6.3টাকে মোটামুটি শেষ করে ফেললাম। তো এখানে যে আরেকজন আছে পিথাগোরাস, আমরা এই চ্যাপ্টারে পিথাগোরাস শিখবো না, আমরা পিথাগোরাসটা করব হলো 15 নাম্বার অধ্যায়ে, যে আমরা পিথাগোরাসটা করব। পিথাগোরাসটা যদি তুমি ক্লাস 8-এ শিখে আসছো, তারপরও আমরা পিথাগোরাসটাকে আবারও করব 15 নাম্বার অধ্যায়ে যে। ঠিক আছে? জি।
আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের জেনারেল ম্যাথের অ্যাজ ইউজুয়াল নর্মাল যে তোমার জ্যামিতি গুলা, সেই জ্যামিতি